একসময় পৃথিবীর যে কোনো কোণে যুদ্ধ লাগলে, অর্থনীতি নড়বড়ে হলে কিংবা কোনো সংকট তৈরি হলে সবাই এক দিকে তাকাতো, ওয়াশিংটন। যেন পুরো পৃথিবীর রিমোট কন্ট্রোল ছিল তাদের হাতেই। যেমন মহল্লায় ঝামেলা হলে এলাকার বড় ভাইয়ের কাছে শরণাপন্ন হই, বিষয়টা ঠিক তেমনই। ট্রাম্প ভেবেছিলেন শক্তি মানেই একা দাঁড়ানোর সাহস। তিনি বিশ্বাস করতেন বন্ধুত্ব নয়, দর কষাকষি আন্তর্জাতিক রাজনীতির আসল ভাষা। তাই পুরনো মিত্রদের সঙ্গে তিনি কথা বললেন ব্যবসায়ীর মতো, বন্ধুর মতো নয়। ইউরোপকে বললেন তোমরা নিজের খরচ নিজে দাও। ন্যাটোকে মনে করিয়ে দিলেন হিসাবের খাতা। জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসে পৃথিবীকে জানালেন আমেরিকা আগে, বাকিরা পরে। কথাগুলো শুনতে দৃঢ় লাগলেও এর ভেতরে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো দূরত্ব। ইতিহাসে আমেরিকা অনেক যুদ্ধ করেছে, অনেক শত্রু তৈরি করেছে, কিন্তু একা হয়ে পড়েনি কখনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর মানচিত্রে আমেরিকার শক্তি শুধু তার অস্ত্র বা অর্থনীতির জন্য ছিল না, ছিল তার বন্ধুদের জন্য। লন্ডন, প্যারিস, টোকিও, সিউল সবাই মিলে এক অদৃশ্য জাল বুনেছিল, যার কেন্দ্রে ছিল ওয়াশিংটন। ট্রাম্প এসে সেই জালের সুতো একে একে টানতে শুরু করলেন। তিনি হয়তো ভাবেননি সুতো টানতে টানতে একসময় পুরো জালটাই আলগা হয়ে যাবে। মিত্ররা হঠাৎ আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায়নি, তারা শুধু একটু একটু করে দূরে সরে গেছে। ইউরোপ নিজের প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের পুরনো বন্ধুদের চোখে সন্দেহের রেখা। আর এশিয়ার দেশগুলো হিসাব করছে ওয়াশিংটন কি সত্যিই নির্ভরযোগ্য? আন্তর্জাতিক রাজনীতি শূন্যস্থান পছন্দ করে না। যেখানে একজন সরে যায় সেখানে অন্য কেউ এসে বসে পড়ে। এই ফাঁকটাই সবচেয়ে নীরবে কাজে লাগিয়েছে চীন। চীন কোনো উচ্চস্বরে ঘোষণা দেয়নি যে আমরাই সেরা। তারা ট্রাম্পের মতো মঞ্চে দাঁড়িয়ে স্লোগানও দেয়নি, বরং তারা অপেক্ষা করেছে, যেন নদীর ধারে বসে থাকা এক জেলে যে জানে স্রোত একসময় নিজেই মাছ নিয়ে আসবে। যখন আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলো, তখন অনেক দেশ বিকল্প বাজার খুঁজতে লাগলো। যখন আমেরিকা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে দূরত্ব বাড়ালো, তখন চীন সেখানে নিজের উপস্থিতি বাড়ালো। রাজনীতির ইতিহাসে বড় পরিবর্তনগুলো প্রায়ই যুদ্ধ দিয়ে নয়, বিশ্বাসের পরিবর্তন দিয়ে ঘটে। ট্রাম্প শক্তির প্রদর্শন করতে গিয়ে বিশ্বাসের জায়গাটাই নাড়িয়ে দিলেন। আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো সবচেয়ে কঠিন কাজ। চীনের জন্য এ যেন অপ্রত্যাশিত উপহার। তারা দেখলো আমেরিকা নিজেই নিজের চারপাশে দেয়াল তুলছে। বিশ্বায়নের যে পথ আমেরিকা একসময় তৈরি করেছিল, সেই পথেই এখন চীন হাঁটছে নতুন নেতৃত্বের ভঙ্গিতে। আফ্রিকার বন্দর, এশিয়ার রেললাইন, ইউরোপের বিনিয়োগ সবখানে ধীরে ধীরে চীনের ছায়া লম্বা হচ্ছে। ট্রাম্প হয়তো চীনকে থামাতে চেয়েছিলেন, কিন্তু কখনো কখনো প্রতিপক্ষকে ঠেকাতে গিয়ে মানুষ অজান্তেই তার জন্য রাস্তা পরিষ্কার করে দেয়। এখানেই ইতিহাসের মজাটা। সাম্রাজ্যগুলো সাধারণত বাইরের আঘাতে ভাঙে না, ভাঙে নিজের সিদ্ধান্তের ভারে। রোম একদিন শক্তির অহংকারে ক্লান্ত হয়ে পড়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য বুঝতেই পারেনি কখন সূর্য অস্ত যেতে শুরু করেছে। আমেরিকার ক্ষেত্রেও প্রশ্নটা তাই। এটা কি পতনের শুরু, নাকি শুধু এক অস্থায়ী পথভ্রষ্টতা? দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড ছিল ডলার। তেল কেনাবেচা থেকে শুরু করে বড় বড় চুক্তি সবই ডলারে হতো। কিন্তু এখন সেই জায়গাটাই চ্যালেঞ্জের মুখে। ধীরে ধীরে কিছু দেশ ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে। বিশেষ করে ইউয়ান সবার সামনে চলে এসেছে। ইরান, রাশিয়া এরা ইতোমধ্যে বিকল্প পথে হাঁটছে। এটা হয়তো একদিনে বড় কিছু মনে হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব বিশাল। কারণ মুদ্রা মানে শুধু টাকা না, ক্ষমতা। আর যখন সেই ক্ষমতা ভাগ হতে শুরু করে, তখনই একক আধিপত্য ভেঙে যায়। এদিকে মধ্যপ্রাচ্যেও বড় পরিবর্তন হচ্ছে। আগে যেখানে বিভাজন, সংঘাত আর গৃহযুদ্ধ ছিল নিয়ম, সেখানে এখন নতুন ধরনের সমঝোতা দেখা যাচ্ছে। যেসব দেশ একসময় একে অপরের শত্রু ছিল, তারাই এখন একই টেবিলে বসছে। এটা শুধু কূটনৈতিক ঘটনা না, বরং এক শক্তিশালী বার্তা। মেসেজটা খুব পরিষ্কার, আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারি। এবং এই জায়গাটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা। কারণ এতদিন তারা ছিল মধ্যস্থতাকারী, নিয়ন্ত্রক, এমনকি অনেক ক্ষেত্রে খেলোয়াড়ও। কিন্তু এখন যদি সেই প্রয়োজনটাই কমে যায়, তাহলে তাদের প্রভাবও কমে যাবে নিশ্চিত। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমেরিকা শেষ?
না, ব্যাপারটা অত সহজ না। আমেরিকা এখনো প্রযুক্তিতে অনেক এগিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, সামরিক শক্তি সব জায়গাতেই তারা শীর্ষে। বড় বড় কোম্পানি এখনো সেখানে বিনিয়োগ করছে। অর্থনীতিও এখনো শক্তিশালী। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো বিশ্বাস। বিশ্ব রাজনীতিতে শক্তির পাশাপাশি বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। আর সেই বিশ্বাসটাই এখন চ্যালেঞ্জের মুখে। যখন মিত্ররা মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে না, যখন সিদ্ধান্তগুলো একতরফা মনে হয়, তখন সম্পর্ক দুর্বল হয়ে যায়। আর একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। এই পরিস্থিতিতে সামনে দুইটা পথ খোলা। একটা হলো নিজের অবস্থানে অটল থাকা, নিজের মতো করে চলা এবং ধীরে ধীরে আরো একা হয়ে যাওয়া। আর একটা হলো কৌশল বদলানো, মিত্রদের আবার কাছে টানা, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। কোন পথটা বেছে নেওয়া হবে সেটা নির্ধারণ করবে আগামীর বিশ্বরূপ। এদিকে আরেকটা বড় বিষয় হলো, বিশ্ব এখন আর একমুখী না। আগে ছিল এক মেরু বিশ্ব, যেখানে একটাই শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন সেটা বদলে গিয়ে বহুমুখী হয়ে যাচ্ছে। এখন একাধিক শক্তি আছে। আমেরিকা, চীন, আঞ্চলিক জোট সবাই নিজের জায়গা তৈরি করছে। এটা একদিকে ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিযোগিতা বাড়ে। আবার অন্যদিকে সুযোগও তৈরি করে, কারণ কেউ একা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা কি নতুন এক ঠান্ডা যুদ্ধের দিকে যাচ্ছি, নাকি এক নতুন ভারসাম্যের দিকে, যেখানে একাধিক শক্তি একসাথে বিশ্ব চালাবে? উত্তরটা এখনো পরিষ্কার না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিশ্ব বদলে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটা সত্য, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয় না। আজ যারা শীর্ষে, কাল তারা চ্যালেঞ্জের মুখে পড়বে, আর যারা নিচে তারা উঠে আসবে। 2026 হয়তো সেই পরিবর্তনেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা বিশাল মঞ্চ, একসময় সেখানে একজনই দাঁড়িয়েছিল, সব আলো তার উপরে। কিন্তু এখন সেই মঞ্চে একে একে নতুন চরিত্র উঠে আসছে, আলো ভাগ হয়ে যাচ্ছে। আমেরিকা এখনো সেখানে আছে, কিন্তু আগের মতো একা নয়। আর প্রশ্নটা এখন আর কে শাসন করবে না, প্রশ্নটা হলো কে কার সাথে দাঁড়াবে। এই নতুন খেলায় বন্ধুত্বই হবে সবচেয়ে বড় শক্তি। আর যদি সেই বন্ধুত্ব হারিয়ে যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী দেশটাও একসময় একা হয়ে যায়। এবং হয়তো আমরা এখন সেই গল্পটাই দেখতে শুরু করেছি। আমেরিকা সবার আগে, সেই শব্দ থেকে ধীরে ধীরে আমেরিকা একা।